কারখানা থেকে বেরোতেই বুঝতে পারলাম আকাশে বেশ মেঘ করে এসেছে। রাত 10টা বাজে, তাও একটা আলতো লালচে আভা মেঘের পরতে পরতে মিশে আছে। একটু পরেই যে বৃষ্টি নামবে সেটা আর বলে দিতে হয় না। তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই দেখতে পেলাম অন্যদিকের গেট দিয়ে বেরিয়ে আসছে কমল। এই কারখানাতে কমল রয়েছে রেটিং স্পিনিং ডিপার্টমেন্টে। পাটের তন্তু থেকে যে সুতো বেরিয়ে আসে সেই সুতোগুলোকে এক জায়গায় করে বড় বড় সুতোর রিল তৈরি করা হয় ওই ডিপার্টমেন্টে। আর সেখান থেকে সেই বড় সুতো নিয়ে চলে আসে আমাদের উইভিং ডিপার্টমেন্টে। এখানে সেই সুতো দিয়ে বড় থান তৈরি হয়। তারপরেও আরো অনেক ফয়জত করার পর তৈরি হয় সেই পাটের বস্তা। সেই বস্তা এখান থেকে বাইরে রপ্তানি করা হয়। আমাদের এই ছোট্ট মফস্বল গোছের জায়গাটায় একমাত্র ভরসা হলো ওই জুটের মিল। জায়গাটার নাম হালিশহর। তবে হালিশহরের স্টেশনের দিকটা বেশ উন্নত হলেও গঙ্গার দিকটা কিন্তু তেমন উন্নত নয়। কেবল আমাদের এই জুট মিল গঙ্গার এক পাশ দিয়ে গড়ে উঠেছে। আমাদের এখান থেকে যেতে হবে পূর্ব দিকে নির্জন রাস্তাটা ধরে অনেকটা পথ, সাইকেল করে প্রায় 45 মিনিট। আমার বাড়ি আর কমলের বাড়ি একই পাড়ায়। রাস্তা ছেড়ে ঢোকার মুখে আমার বাড়ি, আর গলির শেষের দিকে কমলের। কমল আমায় দেখতে পেয়ে হাত তুলে বলল, হরি, আকাশের অবস্থা দেখেছিস? মনে হচ্ছে জোর ঝড় তুফান আসবে। কমল ঝড় বৃষ্টিকে ঝড় তুফান বলে। আমি কমলকে বহু বছর ধরে চিনি। এর আগে ও শহরের দিকে কোথাও একটা অন্য কাজে ছিল। 5 বছর হলো গ্রামে ফিরে এই জুট মিলে ঢুকেছে। এখন বি শিফট শেষ হলো। রাত প্রায় 10টা বাজে। আকাশের মেঘ আর এমন ঝোড়ো হাওয়া না দিলে এখান থেকে বাড়ি ফেরা খুব একটা সমস্যার কথা নয়। রাস্তাটা নির্জন এই যা। এই সময় ওই পথে কোনো জনমানুষের চিহ্ন দেখা যায় না। বেশিরভাগ লোক কারখানা থেকে বেরিয়ে কল্যাণীর দিকে ফিরে যাবে। প্রতিদিন এমন ভাবেই ফিরি, কিন্তু আজ আকাশের অবস্থাটা দেখে কেমন যেন মনটা কু ডেকে উঠল। বললাম, আমার কিন্তু মনটা কেমন করছে। বারবার মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে আর আমাদের আজ ভিজতে হবে। কমল ততক্ষণ আমার কাছে এসে পড়েছিল। সাইকেলটা নিয়ে দুজনে বাইরে বেরিয়ে এসেছি। কমল একটা হাত দিয়ে আমার কাঁধের কাছে আলতো করে ধাক্কা মেরে বলল, আরে ধুর, ওসব নিয়ে চিন্তা করছিস কেন? এই তো আধ ঘন্টার রাস্তা, দেখতে দেখতে চলে যাবো। দেখতে দেখতে নয়, সাইকেল চালাতে চালাতে আমাদের যেতে হবে। সেটাই হলো সবচেয়ে চিন্তার বিষয়। পথে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে সাইকেলের প্যাডেল করা দুঃসাধ্য হয়ে পড়বে। তবুও দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিলাম। বেশ খানিকটা এসে বড় রাস্তাটা পেরিয়ে সরু রাস্তায় পড়তে হয়। এর আগের রাস্তা যদি নির্জন হয় তবে এটা একেবারে শ্মশান। রাস্তায় আলো টালো খুব একটা নেই। চারপাশে দু একটা বাড়ি ঘর রয়েছে, তবে এত রাতে তাদের ঘরে আর আলো জ্বলতে দেখা যাবে না। অন্ধকারেই আমাদের যেতে হবে। তবে তার জন্য একটা অন্য ব্যবস্থা আছে। আমাদের সাইকেলের সামনের দিকে আলো লাগানো রয়েছে। হ্যান্ডেলে একটা সুইচ টিপলেই সে আলো জ্বলে উঠবে। হালিশহরের বড় রাস্তা পেরিয়ে ফাঁকা রাস্তা পড়তেই আমরা আলো জ্বালিয়ে ফেললাম। কমল একবার কেশে উঠল, তারপর বলল, এভাবে আর দিন কাটতে চায় না, বুঝলি তো? এভাবে কতদিন আর মেশিনের মতো কারখানায় কাজ করবো বলতো? একটা ব্যবসা করতে পারলে ভালো হতো। তুই তো কলকাতায় ছিলি, তা সেখানে কোনো সুবিধা করতে পারলি না?
না রে, ওখানে সবকিছুই ভালো, কিন্তু টাকা ছাড়া কিছু হবার নয়। না হলে ওই গাধার মতো খাটিয়ে নিয়ে তারপর যা টাকা দেবে তাতে খেয়ে পড়ে ওখানে নিজে থাকা গেলেও বউ বাচ্চা নিয়ে থাকা যায় না। এমনি এমনি কি আর ওখানে এত চুরি ডাকাতি হয়? কমলের কথা শুনে অন্ধকারে একবার হাসলাম। আমাকেও মাঝে মাঝে দু একটা কাজে কলকাতায় যেতে হয়, তবে ওখানে গিয়ে থাকার মতো ইচ্ছে আমার কখনোই হয় না। আমার এই বিকেলের গঙ্গার ধার, মাটির ভেজা গন্ধ, দু চোখ ভরে ধানের জমি, তাল খেজুরের সারি, আর সকালবেলা সূর্য উদয়ের সময় এই গ্রামের নিরিবিলি পরিবেশই ভালো লাগে। শহরে সবসময় গাড়ি ঘোড়া শব্দ আর লোকজনের চিৎকার চেঁচামেচিতে গমগম করে। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ির আড়াল দিয়ে সূর্যটাও ভালোভাবে দেখা যায় না। এখানে যখন কাজের ফাঁকে বিকেলের দিকে একবার একটা বিড়িতে সুকটান দিতে বাইরে বেরোই, পশ্চিমের লালচে আকাশটা যেন মন ভুলিয়ে দেয়। গোধূলির আলোয় যেন মনে হয় কল্যাণীর ব্রিজ ওপারে নয়, সুদূর কোনো দিগন্তে মিশে গেছে, যেখানে আকাশ মাটিতে নেমে এসেছে। এর মাঝে দু এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল গায়ে। কমলের কোনো ভ্রুক্ষেপ নেই, অনর্গল বকে চলেছে। ওর ওই এক অভ্যাস, সাইকেল চালাতে চালাতে প্রায় গোটা সময়টাই ও বক বক করে। দুপুরে আসার সময় এমন হয়েছে, এখন যাওয়ার সময়ও এমনটাই হবে, তা আমি জানি। তাছাড়া এই জিনিসটা ভালো, কথায় কথায় কখন যে প্রায় 45 মিনিটের পথ পেরিয়ে যায় তা মনে থাকে না। রাস্তাটা ডান দিকে বাঁক নিল, এখন খানিকটা ফাঁকা জায়গা, দুপাশে ধানের জমি। চলতে চলতেই কমল আবার বলল, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখেছিস? বৃষ্টি নামবে মনে হচ্ছে। বাড়িতে পৌঁছানোর আগে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু বড়। কমলের কথাটা শেষ হলো না, আগেই সামনের রাস্তা আর ধানের জমির মাঝে একটা তেঁতুল গাছের তলায় দুটো কালো কালো ছায়া মূর্তির মতো কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। এমনিতেই চারিদিক অন্ধকার, তার মধ্যে দিয়ে চাঁদটা যে বেরিয়ে আসবে তার কোনো জো নেই। আমাদের সাইকেলের আলোই যা ভরসা। আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম। এত রাত, আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন একটা ঝড় উঠতে পারে। এমন সময় ওখানে দুটো লোক ওভাবে দাঁড়িয়ে থাকবে কেন? একটু চিন্তিত গলায় কমল বলল, হ্যাঁ রে, ওখানে দুজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? সাইকেল দুটোর আলো লোকগুলোর দিকে ঘোরাতেই দেখতে পেলাম সত্যি দুটো লোক। আর আমাদের সাইকেল দুটো দেখতে পেয়ে বোধহয় সামনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কাছাকাছি পৌঁছে সাইকেল থামাতেই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আমরা বাড়ি ফিরছিলুম, কিন্তু এমন আকাশের অবস্থা যে কোনো সময় ঝড় বাদলা নেমে আসবে। তাই ওই তেঁতুল গাছের তলায় দাঁড়িয়েছিলাম। আকাশে মাঝে মধ্যে যা বাজে আলো খেলছে, তোমরা তো ওদিকেই যাচ্ছ বলে মনে হচ্ছে। আমাদের একটু ওই ওই ইট ভাটার মোড়ের আগে নামিয়ে দেবে? আমরা তো ওই কাঁচরাপাড়ার দিকে যাব, তার আগে ইট ভাটার মোড় পড়বে। আচ্ছা চলো, কিন্তু তোমরা এখানে এলে কি করে বলো তো? গিয়েছিলাম ওই গঙ্গার ধারে, হাঁটতে হাঁটতে ফিরছিল, দু এক ফোঁটা বৃষ্টি এসে গায়ে পড়লো বলে মনে হলো, তাই গাছতলায় দাঁড়ালুম। এমন ফাঁকা জায়গার মধ্যে বৃষ্টির হাতে পড়লে বড় বিপদ। ওরা দুজনে আমাদের দুজনের সাইকেলে উঠে পড়ল। ওদের কথা মিথ্যা নয়, দুপাশে ফাঁকা জমির মাঝে ঠিক ওখানেই একটা তেঁতুল গাছ পথের একপাশে ছিল। অন্ধকারে আমরাই ভালোভাবে লক্ষ্য করিনি। কমল কিন্তু নিজের মতোই আবার কথা বলতে শুরু করেছিল। বাবাকে কতবার করে বললাম কিছু টাকা আমায় দাও, তাহলে একটা দোকান যদি খুলতে পারি স্টেশনের দিকে তাহলেও তো একটা কিছু ব্যবস্থা হয়। তা নয়, টাকা দেবে না, সব টাকা জমিয়ে রেখে দেবে। বাবার ভয় যদি ব্যবসা ডুবে যায়, যদি দোকান না চলে তখন। সাইকেল আগের মতো চালাচ্ছিলাম, তবে যেন মনে হচ্ছে
গোটা শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে শুরু করেছে। সেই দুপুর থেকে রাত 10টা পর্যন্ত হাড় ভাঙা খাটনি ওই জুট মিলে। তাঁতের 4-4টে মেশিন আমায় দেখতে হয়, তাতে ঝক্কি নেহাত কম নয়। একটু এদিক ওদিক হয়েছে কি মেশিনের সুতো সব জট পাকিয়ে যাবে, অনেক মাল নষ্ট হবে। এসব একবার ম্যানেজারের নজরে পড়লে আর দেখতে হবে না। আর কারুর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মহা বিপদ। পা দুটো যেন ভারী হয়ে আসছে, শরীর আর চলে না। একেতে একা একা সাইকেল চালাচ্ছি, আর তার উপর ক্লান্ত শরীর। কমলেরও বোধহয় একই রকম মনে হচ্ছিল। ওর শরীরটা খানিক লম্বা চওড়া, আমার চেয়েও বেশি। কমলের মুখে কিছুই আটকায় না। সেই প্রথম কথাটা বলল, কি বলিস, সারাদিন জুট মিলে হাড় ভাঙা খাটনি খেটে শরীর আর চলতে চাইছে না। সত্যি যা বলেছিস ভাই। তারপর একটু ঘাড় বেঁকিয়ে ক্যারিয়ারে বসা আগন্তুককে উদ্দেশ্য করে বলল, ভাই, যদি কিছু মনে না করো তাহলে তুমি একটু চালাবে ভাই। কমল কথাটা শেষ করে ভাই শব্দ জুড়ে দিয়ে ব্যাপারটাকে একদম সহজ করে নিল। কমলের পেছনে বসে থাকা লোকটা কিন্তু সঙ্গে সঙ্গেই কমলের কথায় সম্মতি জানিয়ে বলল, আরে না না, এতে মনে করার কি আছে? তোমরা কাজ করে এসছো, এমনিতেই ক্লান্ত, তারপর আমাদের নিয়ে এলে। আচ্ছা নামো দেখি, আমি চালাই। এই কথা শুনে আমার সাইকেলের পেছনে যে লোকটা বসেছিল সে বলল, কোনো অসুবিধা হবে না। আমরা তখন ফাঁকা ধান জমি পেরিয়ে আবার হালকা জনবসতির মধ্যে এসে ঢুকেছি। এরপরে আবার ফাঁকা। এখান থেকে এখনো মিনিট 15 যেতে হবে। ক্রমে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি আর কমল পেছনের ক্যারিয়ারে বসলাম। ওই অচেনা লোক দুটো সাইকেল চালাতে লাগলো। আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। পেছনে বসে বেশ ভালো লাগছিল। একই সাইকেল চালাবার ক্লান্তি, তার উপর ঠান্ডা হাওয়ার সাথে যেন 2-1 ফোঁটা বৃষ্টি এসে গায়ে পড়ছিল। ঠিক তখনই আবার ঝড় শুরু হলো। আমার সামনের লোকটা মুখে শব্দ করে বলল, এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। কি বিপদ, কি বিপদ! এখনো যে খানিকটা পথ বাকি রয়েছে। আরে ইটভাটা তো প্রায় চলেই এলাম, 15 মিনিট। তারপরে ওখান থেকে আমাদের আর মিনিট 10 হবে, খুব বেশি দেরি হবে না। আর যদি বৃষ্টি হয় তাহলে হয় একটু ভিজে নেবে। কথাটা বলে কমল হেসে উঠল। ওর কথায় সামনের লোক দুটো হাসলো। কিন্তু এই দুর্যোগের মধ্যে কেই বা বাইরে থাকতে চায়। লোক দুটো জোরে জোরে প্যাডেলে চাপ দিতে লাগলো। দেখতে দেখতে সাইকেলের গতি বেড়ে গেল। আমি শক্ত করে সিটের রিং দুটো ধরে আছি। হন হন করে আমাদের সাইকেলগুলো এগোচ্ছে। কমলের মুখে কোনো কথা নেই। সে গুনগুন করে একটা গানের সুর সবে জুড়ে দিয়েছে। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সাইকেলের গতি আস্তে আস্তে বেড়েই চলেছে, অথচ তারা একবারও হাঁপাচ্ছেও না। এ আবার হয় নাকি? দেখতে দেখতে সাইকেল দুটো বেশ জোরে চলতে আরম্ভ করলো। চারপাশে অন্ধকার। সাইকেলের আলো দুটো একভাবে রাস্তা দেখিয়ে চলেছে। এই অন্ধকারে ওইটুকু আলোর ভরসায় এত জোরে সাইকেল চালানো সহজ ব্যাপার নয়, উচিত নয়। আর তাছাড়া এতক্ষণ একটানা জোরে সাইকেল চালালে যে কারোরই হাঁপিয়ে যাওয়ার কথা। আমার সাইকেলের লোকটার হাঁপানোর শব্দ তো শোনা যাবে, সেটাও শোনা যাচ্ছে না। আর জোরে চালাতে গেলে লোকে একটু বেঁকে বুকে বসে, জোরে জোরে চাপ দিয়ে প্যাডেল করে। কিন্তু তার চালানোর ভঙ্গিটা কেমন নির্বিকার, যেন সোজা হয়ে বসে ধীরে সুস্থে আরামসে চালাচ্ছে। আমি একবার বললাম,
অত তাড়াতাড়ি কিছু নেই, ঝড় শুরু হয়েছে সে ঠিক আছে, কিন্তু তার মধ্যে এত জোরে সাইকেল চালালে যে দুর্ঘটনা করতে পারে। তোমরা আস্তে চালাও। না না, আমাদের কোনো অসুবিধে হবে না। তোমাদের কোনো অসুবিধে না হলেই হলো। কি বলিস রে রতন? পাশের লোকটাও তখন হেসে উঠল তার কথায়। আগের লোকটির কথাটাকে সমর্থন করে বলল, আমাদের আর কি, আমাদের তো আর কিছু না, যা হবার তা তো হয়েই গেছে। আমি চমকে উঠলাম। সাইকেলের গতি আরো বাড়তে শুরু করেছে। কমলও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই পাশের কেরিয়ার থেকে চেঁচিয়ে উঠে বলল, আরে তোমরা তো জোরে সাইকেল চালাচ্ছ কেন? যদি কিছু একটা হয়ে যায় তখন তো সকলেরই বিপদ। আর এই রাস্তায় এত জোরে সাইকেল চালালে সাইকেলগুলো আর কিছু থাকবে? আরে আস্তে চালাও, আস্তে চালাও। কমলের গলায় বিরক্তি স্পষ্ট। লোকগুলো তবুও থামে না। কেমন যেন অদ্ভুত ভাবে দুজনে হাসতে হাসতে সাইকেলের গতি আরো বাড়িয়ে দিল। ঝড়ের সাথে তাল মিলিয়ে সাইকেল দুটো যেন তখন হু হু করে ছুটছে। মনের মধ্যে অনেকক্ষণ ধরেই একটা খটকা লাগছিল, তবে এবার আর কোনো সন্দেহ রইল না, এ কোনো স্বাভাবিক কাণ্ড নয়। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটে অতিক্রম করে ছুটে চলেছে সাইকেলগুলো। দেখতে দেখতে ইটভাটার মোড় পেরিয়ে গেল। এ কি, লোকগুলো তো বলেছিল এখানে নামবে। আমি কথাটা বলতে যাব, ঠিক তখনই একটা অদ্ভুত খ্যাঁকে হাসিতে চারপাশটা ভরে উঠল। হায় ভগবান, আজ এই কাল বৈশাখী রাতে আমরা কাকে সাইকেলে তুলেছি? কে আমাদের সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে? আমার মনের কথাটা সামনের দুজন বুঝতে পারলো বোধহয়। কমলের কথা বলতে পারবো না, কিন্তু আমার গায়ের লোম একেবারে খাড়া হয়ে গিয়েছে। এত হাওয়া, এত বৃষ্টির মধ্যেও যেন শরীরটা ঘেমে যাচ্ছে। এ কোন বিপদে পড়লাম? সেই আধো অন্ধকারের মধ্যে অবাক হয়ে দেখলাম আমার সামনের লোকটা সাইকেল চালাতে চালাতে মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েছে। অন্ধকারে মুখটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু শুধু দেখা যাচ্ছে জল জলে কুটিল দুটো লাল চোখ। সেই চোখ দুটো যেন আমাকে গিলে খাবে। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে উঠলাম, কে তোমরা? কে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তোকে যে ছাড়া যাবে না। ওরে বাবারে! কমলের অবস্থা আরো খারাপ। ওর ভূতের ভয় একটু বেশি। এত রাতে একসাথে যাতায়াত করতে করতে সেটা টের পাচ্ছি। সে ঠকঠক করে কাঁপছে, আর তার মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, আরে আমি তো কেরিয়ারে বসে রয়েছি। শুধু শুধু কেন আমি ওদের সঙ্গে চলেছি? আমি একটা লাফ দিয়েই তো মাটিতে পড়তে পারি। কথাটা মনে হওয়ার সাথে সাথেই আমি কেরিয়ার থেকে হাত সরিয়ে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিলাম, আর তারপরে চিৎকার করে বললাম, কমল তাড়াতাড়ি নেমে আয়, কমল তাড়াতাড়ি নেমে আয়। থরাম করে এসে পড়লাম জল কাদার মধ্যে। কমলের গলাটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। অন্ধকারের মধ্যে পথ ধরে মিশে যাচ্ছে তার চিৎকার। ভাইরে বাঁচা! এই স্পিডে লাফ দেবো কি করে? ততক্ষণে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঝাপটা বরফের মতো গায়ে বিঁধছে। হাওয়ার এত জোর যে মনে হচ্ছে এক্ষুনি উল্টে ফেলে দেবে আমায়। কাদায় গোটা শরীর মাখামাখি হয়ে গিয়েছে। সাইকেলটা গেল যাক। কমল, ওর কি হবে? কমলের কি হবে? এখন আজ রাতে ওই 2 অশরীরই যদি কমলের সাথে ভালো মন্দ কিছু করে। কথাটা আর ভাবতে পারলাম না। হাঁটুতে চোট লেগেছে। হাঁটুতে হাত দিতেই ব্যথায় ঝনঝন করে উঠল শরীরটা। কোনো রকমে উঠে দাঁড়ালাম। এখন কি করবো এই ঝড় বৃষ্টির মধ্যে? অন্ধকারে কোথায় খুঁজবো কমলকে? রাস্তা ধরে কত দূর এগিয়ে যেতে হবে তার কোনো ঠিক নেই। আর যাদের সাথে আমাদের সাইকেল পড়েছে তাদের কি আর হেঁটে ধরার সাধ্য আমার আছে? অন্ধকারে একা একা দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে। অগত্যা বাড়ির দিকেই পা বাড়ালাম।
আমার বাড়ির গলিটা ফেলে এসেছিলাম। এখান থেকে খানিকটা পিছিয়ে যেতে হবে, সেখান থেকে বাম দিকে রাস্তা, ওখান থেকে একটু এগোলেই আমার বাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে আবার কমলের কথাটা মনে পড়ল। কমল কি এই রাতে বাড়ি ফিরতে পারবে? আমার কি কমলের খোঁজে যাওয়া উচিত? কথাটা একবার মনে হতেই নিজেকে বারবার বোঝালাম, সম্ভব নয়, সম্ভব নয়, এই পরিস্থিতিতে কোনো মতেই সম্ভব নয়। তারপর নিজের প্রাণটাও জাগবে করে আর কি। ওই লোক দুটো আর যাই হোক মানুষ তো নয়। না জানি কাল সকালে বোধহয় খবর পাবো কোনো খানাকন্দে পড়ে আছে, হয়তো। আমি বাড়িতে একাই আছি এখন। বাবা অনেক বছর আগেই মারা গেছেন, মা বেঁচে আছে। মাসখানেকের জন্য দিদির বাড়ি ব্যারাকপুরে গিয়েছে। এখন বাড়িতে আমি একা। হাত পুড়িয়ে সকালে সব রান্না সেরে রাখি, তাই খেয়ে দুপুরের দিকেই চলে যাই। রাতে ফিরে সামান্য কিছু খেয়ে দিয়ে ঘুমোতে যাই। বাড়িতে ঢুকে তোলা জলে আগে স্নান করলাম, ভালো করে গোটা শরীরটা জল কাদা পরিষ্কার করে জামা কাপড় বদলে বিছানায় এসে বসলাম। ঠান্ডা জল হাওয়াটা আর ভেতরে ঢুকতে পারল না, সেই ভয়টাও। তবে বারবার যেন মনে হচ্ছিল ঘরের দরজা জানালার উপর কাল বৈশাখী ঝড়ের সাথে কারা যেন ঝাপটা মারছে মাঝে মাঝে। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম। বৃষ্টিতে ভিজে যেন শরীরটা হিম হয়ে গেছে। মাঝে মাঝেই গোটা শরীর শিরশির করে উঠছে। আমি একটা চাদর জড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। কমলের কথা বারবার মনে হচ্ছিল। কমল কি সত্যি বাড়ি ফিরতে পেরেছে, নাকি একটু সাহস করে ঝাঁপ দিলেই তো বেঁচে যেত। সাইকেল জাহার নামে যাক, আমার সঙ্গে লাফিয়ে নামলেই তো হতো। না, বেশি ভেবে লাভ নেই। উঠে খাবার ব্যবস্থা করতে হবে। যা ধকল গিয়েছে, শরীর একেবারে ঝিমিয়ে পড়েছে। এই ভেবে উঠতে যাব, এমন সময় দরজার উপরে ধাক্কা এসে পড়ল। নিজের ভাবনায় ডুবেছিলাম, তাই আচমকা ধাক্কাটা শুনে চমকে উঠলাম যেন। দরজার দিকে তাকালাম, আবার সেই ধাক্কা, আর তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে কমলের গলা। তুই দাঁড়া, আসছি। তড়া করে প্রায় লাফ দিয়ে উঠে গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম। দরজা খোলা পেয়ে বাইরে থেকে কালবৈশাখীর ঝড়ের একটা তীব্র হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকলো। আর সেই হাওয়াতেই হ্যারিকেনটা গেল তপ করে নিভে। কমল ফিরে এসেছে। হ্যারিকেনের আলোর দিকে তখন আর খেয়াল রইল না। আমি তাড়াতাড়ি ওকে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করলাম। তবে তার মধ্যেই একটা ঠান্ডা বরফের মতো স্রোত আমার গায়ে এসে লাগলো। কিরে, তুইও কি শেষ পর্যন্ত আমার মতোই? আর কি করবো বল, বেশ কিছুক্ষণ তো খুব ভয় করছিল। তেনারা তো সেই আগের মতোই হেসে চলেছে। আমার বুকের ভেতরের রক্ত জল হয়ে যাচ্ছে। এদিকে ওই স্পিডে যদি পড়ি তাহলে তো হাড়গোড় ভেঙে পড়ে থাকবো। সঙ্গে সঙ্গে ওদের মধ্যে যে আমার সাইকেল চালাচ্ছিল সে মাথাটা হঠাৎ করে পেছনের দিকে ঘোরালো। সে কি বিভৎস লাল দুটো চোখ রে ভাই! আর তখনই আকাশে বিদ্যুতের আলো চমকে উঠল। আমি দেখলাম, তুই বিশ্বাস করবি না, তার দুটো লাল চোখ, তার গোটা মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। গোটা মুখের রক্ত জমে আছে। আর তারপরেই সেই মুখ অদৃশ্য হয়ে গেল। আমার সামনে উল্টো দিকে তাকিয়ে সাইকেল চালিয়ে চলেছে একটা নরকঙ্কাল। আর বসে থাকতে পারলাম না ভাই। হাড়গোড় ভাঙুক, সাইকেল যাই যাক, প্রাণটা তো থাকবে। ঝাঁপ দিয়ে পড়লাম একপাশে। এই দেখছিস না, কাদা লেগে রয়েছে শরীরে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম।
বললাম, বলিস কি? আমিও দেখেছি ওই লাল চোখ, ওই পিছনের দিকে মুখ ঘুরিয়ে সাইকেল চালাচ্ছে। আজ যে চরম বিপদের থেকে আমরা বেঁচেছি, ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। যা বড় বাঁচান বেঁচে গেছি। দাঁড়া, একটু আলোটা জ্বালি। আলোটা তো জ্বালাবি, কিন্তু সাইকেলগুলো তো আনতে হবে। আরে আমি ঝাঁপ দিয়ে পড়ার পরেই যেন মনে হলো এগিয়ে গিয়ে সামনে ওই শিমুলতলার কাছে সাইকেল দুটো ডোবার কাছে পড়লো। ওই ছায়ামূর্তিগুলো হাওয়ায় উবে গেল। একবার যাবি? তুই কি পাগল নাকি? এত রাতে এমন ঝড় বৃষ্টির মধ্যে শিমুলতলা যাব? আর একটু আগে যে বড় বিপদের মুখ। কমলের মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে এলো। শিমুলতলার পাশেই তো ওই জেলেদের বস্তি। যদি কেউ রাতে সাইকেল দুটো খুঁজে পায়, তাহলে সাইকেল কেন, সাইকেলের বেলটাও আর পাবো না রে। কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে। এই বলে একবার দরজার একটা পাল্লা খুলতেই আবার সেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জল শনশন শব্দ করে ঘরে এসে ঢুকলো। আমি দড়াম করে দরজা বন্ধ করে দিলাম। কমল ঘরের কোণ থেকে একটা ছাতা তুলে নিয়ে বলল, ছাতাটা নিয়ে চল। আর শিমুলতলা তো ভেতরের গলি ধরে গেলে তাড়াতাড়ি চলে যাবো। আলো আর সঙ্গে নিতে হবে না, এমন ঝড় বৃষ্টির সময় আলো কোনো কাজে লাগবে না। এমন একটা সাইকেল চুরি হয়ে গেলে এখন কিনতে পারবো না রে হরি, অনেক দাম এখন সাইকেলের। কমলের শেষের কথাটা আমারও বুকে গিয়ে লাগলো। সত্যি তো, সাইকেলটা কিনেছি মাত্র 2 বছর হয়েছে। যদি চুরি হয়ে যায় তাহলে অনেকগুলো টাকার লোকসান। মিছিমিছি বাচ্চাদের মতো ভয় পেয়ে কি দরকার এতগুলো টাকা জলে দেওয়ার? আর একবার চুরি হয়ে গেলে এক্ষুনি নতুন সাইকেল কেনার মতো সামর্থ্য আমার নেই। বেরিয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে। বৃষ্টিটা বেশ ধরে এসেছে, তার সাথে হাওয়াও কিছুটা কমেছে। তাও মাঝে মাঝে দমকা হাওয়ার ছাপটায় গাছপালার পাতা উড়ে উড়ে আসছে। দুজনে চুপচাপ হাঁটতে হাঁটতে চলেছি। কমল আগের মতো কোনো কথা বলছে না, যেন কিছু ভাবছে। কিরে, কি ভাবছিস বলতো? না তেমন কিছু না, একটা কথা বলছি। আচ্ছা, বছরখানেক আগে আমাদের জুট মিলে কাদের বেশ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? কিসের কথা বলছিস? আরে বছরখানেক আগে মনে নেই, শীতকালে ওই উইভিং এর একটা মেশিন খারাপ হয়ে গিয়েছিল। তখন দুজন রিপেয়ারম্যান ওই মেশিন ঠিক করছিল। তারপর কিভাবে যেন হঠাৎ করেই কারেন্ট চলে আসে, মেশিনটা চালু হয়ে যায়, দুজন মারা যায়। কমলের কথা শুনে এবার আমি একটু অবাক হলাম। কাল বৈশাখীর ঝড় যেন এতক্ষণ দম নিচ্ছিল, এবার চিরিয়ে নিয়ে আবার সে উঠেছে। তারপর ঝাপটা মাঝে মাঝে এসে ছাতা উড়িয়ে নিয়ে যেতে চাইছে। ছাতাটা ধরে রয়েছে কমল। বৃষ্টির ঝাপটা হাতে পায়ে এসে লাগছে। বললাম, কিন্তু হঠাৎ এই কথাটা এখন তুলছিস কেন? সেদিন ওই উইভিং ডিপার্টমেন্টে আরো একজন ছিল। রাতের বেলা হলেও ঘুমের চোখে ওই রিপেয়ারম্যানদের মধ্যে একজন দেখতে পেয়েছিল তাকে। ওরা ওই মেশিনে ইলেকট্রিসিটি অফ করে কাজ করছিল, যখন কেউ একজন সেটা অন করে দিয়েছিল। অত ভোল্টেজের এক একটা মেশিন, ওরা ছিটকে গিয়ে ফিডারের মাথায় পড়ে, আর তাতেই দুজনের হাত ফিডারের ভেতর ঢুকে যায়। মেশিনটা হঠাৎ করে চালু হয়ে ওদের দুজনের হাত প্রায় কাঁধ অব্দি মেশিনে ঢুকে যায়। চিৎকার শুনে তারপরেই পাশের ওয়ার্কশপ থেকে কয়েকজন এসে ব্যাপারটা দেখতে পেয়ে মেশিনটা বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এই ভাই, রাতের বেলা এসব কথা বন্ধ করতো, সেটা আমিও জানি। আর ওইসব শুনে বা ভেবে এখন কি হবে? কিন্তু ভাই, কোন দিকে যাচ্ছি? শিমুলতলা তো এদিকে নয়। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় মেইন রোডের ধারে। পাশেই একটা খাল, বৃষ্টিতে তার জল এখন রাস্তা ছুঁই ছুঁই।